রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের ভুল শিক্ষার বিপদ। আজকে গল্পের দ্বিতীয় পর্ব বা শেষ পর্ব। তাহাকে আর একটা চুরুট দিতে চাহিলাম, কিন্তু তিনি বলিলেন, না, তামাক সাজি। হুকোকলকের কাছে কেউ লাগে না দাদা। তামাক সাজা হইলে আমি বলিলাম, কই মদন বাবু, সেই মোল্লাইয়ের গোল্লার গল্পটা বললেন না? তিনি বললেন, হ্যাঁ হ্যাঁ, ভুলে যাচ্ছিলাম, আমাদের আমলের কথা নয় হে। আমরা গল্প শুনেছি। গল্পটা এই, বর্ধমানের মহারাজ মোল্লাইয়ের গোল্লাকে ভারী খুশি। তাই মহারাজ হুকুম করলেন, মোল্লাইয়ের যে প্রধান মোদক তাকে নিয়ে এসো, বর্ধমানে বসে সে গোল্লা তৈরি করুক। রাজার হুকুম। কি করে? প্রধান মোদক চাটুখুন্তি নিয়ে বর্ধমানে উপস্থিত হলো, গোল্লা তৈরি করলে, কিন্তু সেরকম স্বাদটি হলো না। রাজা বললেন, মোদকের পো কই, সেরকম তো হলো না। মোদক জোর হস্ত করে বললেন, মহারাজ, ভয় কব না নির্ভয় কব? মহারাজ বললেন, ভয় ছেড়ে নির্ভয় কও। মোদক বললেন, মহারাজ, মোল্লাই থেকে আমাকেই নিয়ে এসেছেন। মোল্লাইয়ের মাটিও আনতে পারেননি, মোল্লাইয়ের জলও আনতে পারেননি। বলিয়া মদনবাবু অত্যন্ত হাসিতে ও কাশিতে লাগিলেন। তাহার হাসি ও কাশি থামিলেই বলিলেন, মোল্লাইয়ের গোল্লা না খেলে তার মর্ম বুঝতে পারবে না। আচ্ছা, আমি কাশি থেকে ফিরে আসি, দাঁড়াও। একটা রবিবার কি শনিবার আমাদের এখানে আসতে পারো না? অনায়াসে। আচ্ছা, তাহলে তোমায় নিমন্ত্রণ করে পাঠাবো, এসো। স্টেশনে গরুর গাড়ি পাঠিয়ে দেব, তোমায় নিয়ে যাবে। পান্ডুয়া থেকে ইলছোবা বেশি দূর নয়। মোল্লাইয়ের গোল্লা খাইয়ে দেব, আর আমাদের দেশি মারমালেডও খাইয়ে দেব। আমি আশ্চর্য হইয়া বলিলাম, দেশি মারমালেড হয় নাকি? তা তো জানি নে। মদন গোপাল বাবু হাসিয়া বলিলেন, আহ, তুমি নিতান্ত একেবারে ক্যালকেশিয়ান। খালের বাইরে আর কোনো খবর রাখো না। ধানের গাছ দেখনি বোধ হয়? ধানের গাছে লাল লাল ফুল হয়, গুড়ি চিরে বড় বড় তক্তা হয়। বলিয়া তিনি পুনশ্চ হাসিতে ও কাশিতে আরম্ভ করিলেন। একটু সুস্থ হইয়া বলিলেন, মারমালেড, বেলের মোরব্বা গো, কেন, কলকাতাতেও তো পাওয়া যায়। আমি চুরুটে একটু লম্বা টান দিয়া বলিলেন, মাপ করবেন, মারমালেডের বেলের সঙ্গে কোনো সম্পর্ক নেই। কি? মারমালেডের সঙ্গে বেলের কোনো সম্পর্ক নেই? কেন, মারমালেড মানে কি বেলের মোরব্বা নয়? না, বিলক্ষণ, তুমি বললেই শুনবো। আমরা ছেলেবেলায় পড়েছি মারমালেড মানে বেলের মোরব্বা। মাস্টার আপনাকে ভুল শিক্ষা দিয়াছেন। বেলের মোরব্বা নয় তো কিসের মোরব্বা? যদি মোরব্বাই বলেন তো কমলা লেবুর মোরব্বা। এই কথা শুনিয়া মদন গোপাল বাবু চমকিয়া উঠিলেন। ভীতস্বরে বলিলেন, কমলা লেবুর মোরব্বা? আমি ভাবিলাম ব্যাপারখানা কি। বিস্মিত হইয়া বলিলাম, কমলা লেবুর বই কি? কমলা লেবু হলে একেবারে মিষ্টি হতো। কমলা লেবুর যদি, তো স্বাদ একটু মিষ্টির সঙ্গে কষা কষা কেন? আমাদের এরকম সাধারণ কমলা লেবু নয়। স্পেনে সেভিল দেশে একরকম কমলা লেবু হয়, দেখতে ঠিক এই রকমই, তার স্বাদ একটু কষা, সেই নেবুতে মারমালেড হয়। মদন গোপাল বাবুর মুখে ভয়ের স্থানে বিরক্তির চিহ্ন দেখা যাইতে লাগিল। বলিলেন, ঠিক জানো তুমি? শর্টটি কিছু রুক্ষ। ঠিক জানি। মদন বাবু আমাকে ভেঙাইয়া বলিলেন, ঠিক জানি। অত্যন্ত আশ্চর্য হইলাম, ভয়ানক রাগও হইল। বলিলাম, মশাই, মুখ ভেঙানোটা অনেকে ভদ্রতার লক্ষণ মনে করে থাকেন। এই বলিয়া আমি জানলার দিকে পিঠ করিয়া বেঞ্চের উপর পা রাখিয়া কক্ষের ছাদে বাতির পানে চাহিয়া রহিলাম। মদন গোপাল বাবু বলিলেন, মনে করো না তো রাজা করে। তোমার সঙ্গে কি আমার শত্রুতা ছিল? আমি আজ 20 বছর কমলা লেবু খাইনি। তুমি কি জন্যে আমায় কমলা লেবু খাইয়ে দিলে? আমি বলিলাম, কেন, কমলা লেবু তো আর বিষাক্ত জিনিস নয়।
তোমার সঙ্গে বিষাক্ত জিনিস না হতে পারে, আমার পক্ষে বিষাক্ত। আমি যখন কমলা লেবু খাইনি তখন তুমি কি জন্যে আমায় খাওয়ালে? বিরক্ত হইয়া বলিলাম, মশাই কি আমায় সে কথা বলেছিলেন? মদন গোপাল বাবু আবার মুখ ভেঙাইয়া বলিলেন, মশাই কি আগে আমায় সে কথা বলেছিলেন? তুমি কেন সেই সময় বললে না যে ওতে কমলা লেবু আছে? লোকটার ব্যবহার দেখিয়া রাগে আমার সর্বশরীর জ্বলিতে লাগিল। আমি বলিলাম, আপনি ভদ্রতার সীমা লঙ্ঘন করছেন। যাও যাও, ঢের দেখেছি তোমার মতো কলকাতার বাবু সীমা লঙ্ঘন করছেন। ভদ্রতা শিক্ষা দিতে এসেছেন, ছুরি কাটা দিয়ে মাংস খেতে জানলেই ভদ্রলোক হয় না। একজন নিরীহ ব্যক্তি যা খায় না তাকে তাই খাইয়ে দেওয়া খুব ভদ্রতা? আমি বলিলাম, খিদে মরছিলেন, নিজের খাবার থেকে খেতে দিলাম, বেশ প্রতিফল তার। খিদে মরছিলাম বই কি, তোমার কাছে কেঁদে পড়েছিলাম খাবার জন্যে? বিরক্ত হইয়া বলিলাম, যা ইচ্ছে হয় বলুন। বলিয়া আমি কম্বল মুড়ি দিয়া বেঞ্চে শুইয়া পড়িলাম। বাবুটি অনর্গল বকিয়া যাইতে লাগিলেন। ক্রমে তাহার স্বর নরম হইয়া আসিতে লাগিল। পান্ডুয়া স্টেশনে খাবারের হাঁড়ি লোকসানের শোক নতুন করিয়া উথলিয়া উঠিল। বলিতে লাগিলেন, খাবারের হাঁড়িতে যদি সঙ্গে থাকতো তাহলে তো আর এ বিপত্তি হতো না, ইত্যাদি ইত্যাদি। ভাবিলাম লোকটা দেখিতেছি বদ্ধ পাগল। অনেক বকিয়া বোধহয় শান্তিবোধ হইল। তখন তামাক সাজিতে বসিলেন, শব্দে জানিতে পারিলাম। তাহার পর ধূমপান করিতে লাগিলেন। আমি কম্বলে মুখ ঢাকিয়া নিদ্রার চেষ্টা করিতেছিলাম, কিন্তু নিদ্রা আসিল না। মদন বাবু অনেকক্ষণ ধরিয়া তামাক খাইলেন। ক্রমে গাড়ি আসিয়া আসানসোলে থামিল। মদন বাবু জানলা দিয়া গলা বাহির করিয়া বলিলেন, চাপরাশি ও চাপরাশি। কে একজন জানলার কাছে আসিল। তাহাকে জিজ্ঞাসা করিলেন, বাপু কটা বেজেছে বলতে পারো? সে বলিল, 11:30 বেজেছে। মধুপুরে কখন গাড়ি পৌঁছিবে? 12টা। ভাবিলাম আমার উপর লোকটার এতই ক্রোধ হইয়াছে যে আমি না নামিয়া গেলে পাপ না বিদায় হইলে তাহার সুস্থির হইতে পারিতেছেন না। গাড়ি ছাড়িল। কিয়ৎক্ষণ পরে আমার কম্বলের ওপর হস্তস্পর্শ অনুভব করিলাম। সদানন্দবাবু ওঠো। আমার নাম সদানন্দ নয়, সুতরাং আমি উত্তর করিলাম না। ভায়া ওঠো, মধুপুর এলো বলে ওঠো। আমি মুখ হইতে কম্বল খুলিলাম। ভায়া রাগ করেছ? আমি উঠিয়া বসিলাম। শুষ্কভাবে বলিলাম, কেন, সব রাগ কি আপনারই এক চেটে নাকি? ধীরে ধীরে আমার পিঠ চাপড়াইয়া বৃদ্ধ বলিলেন, না না না, রাগ করো না। বুড়ো মানুষ যদি দুটো একটা বলেই থাকি তাতে কি আর রাগ করতে হয়? হঠাৎ মেজাজটা গরম হয়ে উঠেছিল। সব দোষটাই তোমার বলে মনে হয়েছিল, আমায় মাপ করো। ভাবলাম মনুষ্য চরিত্র এই রকমই বটে। এখনো বলতেছেন সব দোষটাই তোমার বলে মনে হয়েছিল, অর্থাৎ এখনো মনে এই বিশ্বাস রইয়াছে যে সবটা না হোক অন্তত কিছুটা দোষ আমার, তাহাতে সন্দেহ নাই। কিন্তু বৃদ্ধের স্বর এমন কোমল ও কারুণ্যপূর্ণ যে তাহার প্রতি পূর্ব বিরাগ তখন আমি মন হইতে বিদূরিত করিয়া ফেলিলাম। ক্ষমাসূচক হাস্য করিলাম। মদনবাবু বলিলেন, কমলা লেবু আমি কেন খাইনি তা যদি তোমায় খুলে বলি তো তুমি বুঝতে পারবে। মদনবাবুর চক্ষু যেন কালিমাময়। একটু কাশিয়া বলিলেন, শুনবে? তাহার স্বর অত্যন্ত নিচু। তিনি আরম্ভ করিলেন, সে 20 বছরের কথা। আমি একটা মানুষ খুন করেছিলাম। আমি শিহরিয়া উঠিলাম। বলিলাম, মানুষ খুন? খুন বই কি, সে খুনই বলতে হবে। শোনো, 2রা মাঘ আমার বড় মেয়ের বিয়ে দেব বলে পৌষের শেষে কলকাতায় গিয়েছিলাম বাজার করতে। একটা মেসের বাসায় গিয়ে উঠেছিলাম। সেখানে সব কলেজের ছেলেরা থাকতো। কোনো ঘরে জায়গা ছিল না, শুধু একটি ঘরে জায়গা ছিল। সে ঘরে একজন জ্বর রোগী পড়েছিল, আর তার শালাও সে ঘরে থাকতো। ভগ্নিপতির নাম কেদার, শালার নাম প্রবোধ। ভগ্নিপতিটি বাঙাল, বয়স 20-22 হবে। প্রবোধ তার চেয়ে 2-3 বছরের ছোট ছিল।
প্রবোধ কলেজ কামাই করে ভগ্নিপতির খুব সেবাটা করত। ঘন্টায় ঘন্টায় ওষুধ খাওয়ানো, তাপ নেওয়া, মাথায় হাত বুলোনো, পায়ে হাত বুলোনো, রাত্রে 2-3 বার করে উঠত। কদিন ছোকরা খুব লুটোপুটি খেয়ে একদিন কতকটা সুস্থ হলো। জ্বরটা অনেক কম দেখা গেল। আমি সেই দিন সন্ধ্যাবেলা বাড়ি যাব। সকালে মাধববাবুর বাজার থেকে ভালো দেখে 100টা কমলা লেবু কিনে আনলাম। প্রবোধকে জিজ্ঞাসা করলাম, রুগী মানুষ, এ ঘরে নেবুগুলো? প্রবোধ বললে, পাগল হয়েছেন? তা কোনো চিন্তা নেই, স্বচ্ছন্দে রাখুন। রেখে আমি আবার বাজার করতে বেরুলাম। প্রবোধ ভগ্নিপতি একটু ভালো আছে দেখে কদিনের পর কলেজে গেল। সন্ধেবেলা বাসায় এসে দেখি সর্বনাশ হয়েছে আর কি। একা ঘরে লোভ সামলাতে না পেরে কেদার 17টা নেবু খেয়ে ফেলেছে। জ্বর একেবারে বিকারে দাঁড়িয়েছে। বাড়ি যাওয়া ঘুরে গেল, রোগীর সেবা করতে বসলাম। মেয়ের বিয়ের টাকা ভেঙে ভালো ভালো ডাক্তার আনলাম। কলকাতা শহরে যতদূর যা হতে পারে কিছু ত্রুটি করলাম না। অনাহারে অনিদ্রায় বসে 3 দিন শুশ্রূষা করলাম, কিন্তু কিছুতেই বাঁচাতে পারলাম না বলিয়া বৃদ্ধ চুপ করিলেন। আমি মন্ত্রমুগ্ধবৎ বসিয়া এই শোক কাহিনী শুনিতেছিলাম। বাইরে মহা অন্ধকার, গাড়ি দ্রুত বেগে ছুটিতেছে। ছাদের ওপর লণ্ঠনটির আলো ম্রিয়মান, কলিতায় গুল জমিয়াছে। গভীর রাত্রে একটি কামরায় আমরা 2টি প্রাণী বসিয়া। আমি একটি দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া বলিলাম, তাতে আপনার অপরাধ কি? আপনি তো আর জেনে শুনে করেননি, বিশেষত তার শালা যখন ওই কথা বললে। শালা ছেলে মানুষ, আমি তার বাপের বয়সী। সে যে ভুল করলে আমার সে ভুল করবার কি অধিকার ছিল? আমি বলিলাম, ব্যাপারটা তো খুব শোচনীয়, সন্দেহ নাই। তবু আপনি নিজেকে এর জন্যে যতটা দোষী স্থির করেছেন সেটা নিতান্ত অনুচিত। পাপের পরিমাণ তো কার্যের ফলে হয় না, কার্যপ্রণোদক ইচ্ছায়। মদন গোপাল বাবু ক্ষীণস্বরে বলিলেন, সে কথা বললে মন বোঝে না। আমি এর জন্য দায়ী। প্রবোধের কান্নাটা যদি দেখতে। সে বললে, তারা 5 ভাই 1 বোন। ওই একমাত্র বোন কত আদরের বোন। 13 বছর মোটে বয়স, তার এই সর্বনাশ হলো। আমারও মেয়ে তখন 13 বছরের। বাড়ি গিয়ে মেয়ের বিয়ে দিলাম। আমি আমার মেয়ের পানে চাইতে পারিনি। মেয়েকে দেখলে সেই যে মেয়েকে দেখিনি, যার সর্বনাশ করেছি, তারই কথা খালি মনে হয়। গাড়ির বেগ কমিয়া আসিতে লাগিল। এইবার মধুপুর। বৃদ্ধকে কি সান্ত্বনা দিব? বলিলাম, মদন গোপাল বাবু, আপনি বৃথা নিজেকে দোষী করেন। জন্ম মৃত্যু এসব ঈশ্বরাধীন ঘটনা, মনুষ্যের অধীন নয়। আপনি আমাদের শাস্ত্র বিশ্বাস করেন না? মদন গোপাল বাবু নিরুত্তর রহিলেন। তাহার চক্ষে জল। গাড়ি থামিল। নিদ্রাতুর খালাসির ক্ষীণ জড়িত কণ্ঠে বলিতে লাগিল, মধুপুর, মধুপুর। আমি মদন গোপাল বাবুকে নমস্কার করিয়া নামিয়া গেলাম। আজকের গল্পটি এইখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।